আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমার গলাটা একটু খারাপ আছে, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানো। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। একটু অসুস্থ থাকার কারণে গত দিনে ক্লাসটা নিতে পারি নাই, আজকেও ক্লাসটা ঠিক টাইমে নিতে পারি নাই, 1 ঘন্টা পিছানো লাগছে। তো চলো আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা শুরু করব। আজকে আমরা এই অধ্যায়ের সূত্রগুলোকে অ্যানালাইসিস করব। বেশিরভাগ মোটামুটি যতগুলো সূত্র আছে সবগুলোকে অ্যানালাইসিস করে দিব, এবং এই অধ্যায়ের আরেকটা ক্লাস আছে। আমরা পরের ক্লাসটাতে এই অধ্যায়ের যতগুলো টাইপ আছে সবগুলো টাইপের প্রবলেম সলভ করব আর কি, মানে কোশ্চেন ব্যাংক সলভ বলতে পারো, যে যতগুলো টাইপ থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো আমরা টাইপ ভিত্তিকভাবে সলভ করব। তো মোটামুটি আমরা এই 2টা ক্লাসে এই অধ্যায়টা কভার করে ফেলবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমরা এই অধ্যায়ে তাপগতিবিদ্যার 3টা সূত্র নিয়ে আসলে আলোচনা করি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, 3টা সূত্র নিয়ে আসলে আলোচনা করা হয়। তো প্রথম যেটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র একেবারে ছোট্ট করে প্রত্যেকটা টাইপ সুন্দর করে গুছাই দিব। স্লাইডটা খুব সুন্দর করে দেখবা, তাহলে মোটামুটি অধ্যায়টা একেবারে পারফেক্ট একটা মানে পুরা অধ্যায়ের একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে যাবে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে? ধরো দুটো বস্তু, এই একটা বস্তু আর এই একটা বস্তু, এই 2টা বস্তু ভিন্ন তাপমাত্রার 2টা বস্তু, এদের সাথে প্রত্যক্ষভাবে কোনো তাপীয় সংযোগ নেই। ধরো এটা এ আর এটা বি। এখন তুমি এই 2টা বস্তুর সাথে আর একটা বস্তুকে, ধরো আর একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে সি। এই সি বস্তুটাকে তুমি তাপীয় সংযোগে রাখছো কার সাথে? এ এর সাথে এবং বি এর সাথে। তাহলে এ এবং বি এই 2টা বস্তু অপর কোনো বস্তু সি এর সাপেক্ষে যদি তাপীয় সংযোগে থাকে, এদের তাপমাত্রা যদি ভিন্ন ভিন্ন হয়, ধরো এ এর তাপমাত্রা 10, বি এর তাপমাত্রা 20, সি এর তাপমাত্রা 30, এরকম যদি হয়, তাহলে তাপের আদান প্রদান করে এই 3টা বস্তুই তাপীয় সাম্য অবস্থায় আসবে। এর সাথে বি এর প্রত্যক্ষ কোনো সংযোগ নেই, তারপরও তাপের আদান প্রদান করে এই 3টা বস্তু তাপীয় সাম্য অবস্থায় আসবে। অর্থাৎ এ এর সাথে সি থাকবে তাপীয় সাম্য অবস্থায়, আবার সি এর সাথে ধরো বি থাকবে তাপীয় সাম্য অবস্থায়। এই তাপীয় সাম্য অবস্থায় থেকে এ আর বিও তাপীয় সাম্য অবস্থায় আসবে। দ্যাট মিন্স ম্যাথমেটিক্যালি কি বলা হচ্ছে, টেম্পারেচার এ আর টেম্পারেচার সি এই 2টা সেম। বলো তো তাপ শক্তি কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে এটা আসলে তাপের পরিমাণ নির্ধারণ করে নাকি তাপমাত্রা নির্ধারণ করে? তাপমাত্রা নির্ধারণ করে। তাপের পরিমাণের উপর ভিত্তি করে তাপের প্রবাহ হয় না, তাপের প্রবাহটা হয় তাপমাত্রার উপর ভিত্তি করে। উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপের প্রবাহ চলে। তাপ সর্বদা উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অঞ্চলের দিকে ধাবিত হবে। তাহলে এই 2টা বস্তু ধরো এ আর সি, এর মধ্যে যেটা বেশি উষ্ণ সেটা থেকে যেটা শীতল তার দিকে তাপের প্রবাহ চলবে। তাপের প্রবাহ চলে এ এবং সি তাপীয় সাম্য অবস্থায় আসবে। ঠিক একইভাবে বি আর সিও তাপীয় সাম্য অবস্থায় আসবে। তাহলে তাপীয় সাম্য অবস্থায় আসা মানে তাপমাত্রা সমান হওয়া। তাহলে দেখো টি এ সমান সমান টিসি, টিবি সমান সমান টিসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি এ সমান সমান টিবি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পাই। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, কোশ্চেন ব্যাংক খুলে দেখতে পারবা যে তাপমাত্রার ধারণা আমরা তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে পাই? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে পাই। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার প্রস্তুত করা হয়। তাপমাত্রা এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্র কি? থার্মোমিটার। এই থার্মোমিটার আমরা প্রস্তুত করি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতিটা কি? তোমার বিবৃতি মুখস্থ করা লাগবে না, শুধু বিবৃতিটা একটু জেনে রাখা লাগবে। বিবৃতিটা অনেক সময় প্রশ্ন তুলে দিবে, দিয়ে বলবে এটা তাপগতিবিদ্যার কোন সূত্র। তাহলে যদি 2টা বস্তু অপর কোনো বস্তুর সাপেক্ষে তাপীয় সংস্পর্শে তাপীয় সাম্য অবস্থায় উপনীত হয়, তবে ওই প্রথমোক্ত বস্তু 2টাও পরস্পরের সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তাপীয় সংস্পর্শে না থাকলেও তারা পরস্পরের সাথে তৃতীয় বস্তুর সাপেক্ষে তাপীয় সাম্য অবস্থায় আসবে। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্রের উপর থেকে
উপর ভিত্তি করে আমরা থার্মোমিটার প্রস্তুত করি। শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রার ধারণা পেয়ে থাকি। তো এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ বলে দিলাম আর কি। এবার আসো, এই যে আমরা থার্মোমিটার প্রস্তুত করব, থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ। তো থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ দুই ধরনের হয়, এক স্থির বিন্দুর সাহায্যে আর দুই স্থির বিন্দুর সাহায্যে। তাহলে থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ, থার্মোমিটার প্রস্তুতকারক সমীকরণ, এই সমীকরণটা দুই ধরনের হবে, একটা হচ্ছে এক স্থির বিন্দুর সাহায্যে আর একটা হচ্ছে দুই স্থির বিন্দুর সাহায্যে। এক স্থির বিন্দু, এক স্থির বিন্দু, এই এক স্থির বিন্দুটাকে ধরা হয় হচ্ছে পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, অর্থাৎ পানির ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। কোনো কোনো বইতে 273.15 কেলভিনও লিখছে, কোনো ব্যাপার না। তাহলে এক স্থির বিন্দু তাপমাত্রা হচ্ছে এটা। এই তাপমাত্রার সাপেক্ষে তুমি যদি কোনো অজানা তাপমাত্রা টি নির্ণয় করতে যাও, তাহলে সূত্র হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স টিপি, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, এই যে টিটিপি, টিটিপি এক্স টিপি, এক্স টিপি ইন্টু টিটিপি, আর এই টিটিপি এর মানটা হচ্ছে 273.16 কেলভিন। এটা হচ্ছে সূত্র। এখন কিন্তু সূত্রের ডেরিভেশন দেখতে হবে না, শুধু জানতে হবে যে সূত্রটা আমি কখন খাটাবো আর সূত্রের রাশিগুলো কি। যদি এক স্থির বিন্দুর সাহায্যে অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা বের করতে দেয়, পানির ত্রৈধ বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা টি বের করতে দেয়, তাহলে টি ইকুয়াল টু হবে এক্স ডিভাইডেড বাই এক্স টিপি গুণ 273.16 কেলভিন। এক্স কি? এক্স হচ্ছে এই যে অজানা তাপমাত্রা, যে তাপমাত্রা আমি আসলে বের করতে চাই, সেই টি তাপমাত্রাই উষ্ণতামিতিক ধর্ম, টি তাপমাত্রায় উষ্ণতা মিতিক ধর্ম, ঠিক আছে। আর এক্সটিপি কি? এক্সটিপি হচ্ছে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতা মিতিক ধর্ম, পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতা মিতিক ধর্ম, উষ্ণতা মিতিক ধর্ম। বলো তো উষ্ণতা মিতিক ধর্ম কাকে বলে? কি উষ্ণতা মিতিক ধর্ম? তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, সেই ধর্মটাকে বলা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। যেমন পারদের দৈর্ঘ্য প্রসারণ ঘটে, তো পারদ হচ্ছে একটা উষ্ণতামিতিক পদার্থ, আর পারদের দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতামিতিক ধর্ম। আদর্শ গ্যাস উষ্ণতামিতিক পদার্থ, আদর্শ গ্যাসের তাপমাত্রা পরিবর্তন করলে আদর্শ গ্যাসের আয়তন এবং চাপের পরিবর্তন হয়, তাহলে আয়তন এবং চাপ এগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। রোধ, ধরো ধাতব তার, এটা উষ্ণতামিতিক পদার্থ, আর ধাতব তারের রোধ তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, তাহলে রোধ হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে এক্স কি হইতে পারে? এক্স হইতে পারে চাপ, এক্স হইতে পারে আয়তন, এক্স হইতে পারে দৈর্ঘ্য প্রসারণ, এক্স হইতে পারে তড়িৎচালক শক্তি, এক্স হইতে পারে রোধ। প্রশ্নে যাই থাকুক আমরা এক্স দিয়ে লিখব, ঠিক আছে। এবার আসো দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। তো দুই স্থির বিন্দুর সাহায্যে, দুই স্থির বিন্দুর সাহায্যে, এবার স্থির বিন্দু থাকবে দুটা, একটা ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম পয়েন্ট, যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস স্কেলে, আর যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে বা পানি জমাট বাঁধতে শুরু করে, বরফে পরিণত হতে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে গলন বিন্দু বা এটাকে বলা হয় বরফ বিন্দু। তাহলে একটা হচ্ছে স্টিম পয়েন্ট আর একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, একটা হচ্ছে বাষ্পবিন্দু আর একটা হচ্ছে বাংলায় বললে বরফ বিন্দু। তাহলে এবার যদি আমরা অজানা তাপমাত্রা থেটা বের করতে চাই, তাহলে থেটা ইকুয়াল টু হবে উপরে এক্স থেটা মাইনাস এক্স আইস। এক্স কি? ধর্ম, উষ্ণতামিতিক ধর্ম, আর নিচে হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস, মৌলিক ব্যবধান এন প্লাস থেটা আইস। মৌলিক ব্যবধান এন হচ্ছে তুমি থার্মোমিটারকে কয়টা ভাগে ভাগ করছো, যেমন ডিগ্রি সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান 100, ফারেনহাইট স্কেলের 180, মৌলিক ব্যবধান 32 থেকে 212 ফারেনহাইট, কেলভিন স্কেলের আবার হচ্ছে 100, বুঝতে পারছো? এইবার শোনো, এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি, তফাৎ কি? এই সূত্র দিয়ে তুমি ডিগ্রি সেলসিয়াস স্কেলে মান নির্ণয় করতে পারবে না। এই সূত্রটা শুধুমাত্র কেলভিন স্কেলের অর্থাৎ পরম তাপমাত্রার স্কেলের জন্য প্রযোজ্য, অর্থাৎ কেলভিন, পরম তাপমাত্রা, পরম তাপমাত্রার স্কেলে মানে কেলভিন স্কেল আর কি, কেলভিন স্কেলে।
কেলভিন স্কেলে প্রযোজ্য। এখানে কিন্তু এই যে দেখো 273.16 কেলভিন। তুমি যদি বলো কেন ভাই ডিগ্রি সেলসিয়াস স্কেলে প্রযোজ্য না কেন, বসাও তো 0। 273 কেলভিন মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 বসাইলে দেখবা টি 0 হয়ে যাবে। তার মানে যে কোনো তাপমাত্রা অজানা তাপমাত্রা বের করলে 0 আসবে ডিগ্রি সেলসিয়াস স্কেলে। তো এই কারণে এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য প্রযোজ্য না। তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য আমরা পার্থক্য নিয়ে, দুই বিন্দুর ডিফারেন্সটা নিয়ে কাজ করব। দুই বিন্দুর ডিফারেন্সটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে এই সূত্রটা শুধুমাত্র কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য। তাহলে যখন ডিগ্রি সেলসিয়াস স্কেল হবে তখন আমরা দুই বিন্দুর পার্থক্য নিয়ে কাজ করব। পার্থক্য নিয়ে কাজ করলে এখানে আর 0 বসতে পারবে না। তাহলে পার্থক্য নিয়ে যখন কাজ করবো তখন সূত্রটা হবে এটা। এবার এই সূত্রটাকে দেখো ভালো করে, আমি যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য লিখি এই সূত্রটাকে, তাহলে থেটা ইকুয়াল হবে এক্স থেটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ডিগ্রি সেলসিয়াস স্কেলে এন এর মান 100 প্লাস এটা 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমি শর্টকাটে লিখে দিচ্ছি। দেখো যদি এই সূত্রটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে লিখতে যাই, জাস্ট এই এন এর জায়গা বসবে 100 আর এইখানে বসবে 0 ডিগ্রি সেলসিয়াস। যদি এটাকে ডিগ্রি ফারেনহাইট স্কেলে আমি লিখতে চাই তাহলে এখানে বসবে 180, এখানে বসবে 32 ডিগ্রি ফারেনহাইট। যদি আমরা কেলভিন স্কেলে লিখতে চাই তাহলে এখানে হবে 100, এখানে হবে 273 কেলভিন। 273 কেলভিন, বোঝা গেছে? ডান। এইবার আসো, এমন ঠান্ডা লাগছে। এবার তাপমাত্রার বিভিন্ন স্কেলের পারস্পরিক রূপান্তর। তাপমাত্রার বিভিন্ন স্কেলে পারস্পরিক রূপান্তর মানে ধরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমি ফারেনহাইট করব, ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস করব, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন করব, ফারেনহাইট থেকে কেলভিন করব, এরকম এক স্কেল থেকে আরেক স্কেলে রূপান্তর করব। তো এই সূত্র তুমি ছোটবেলা থেকে শুনে আসতেছো, ঠিক আছে? তাহলে সূত্রটা লিখে দিলাম ডিরেক্ট, কোনো ঐকিক নিয়ম টিয়ম করতে যাবা না কিন্তু। অনেকে এই টাইপের ম্যাথগুলো ঐকিক নিয়মে করে, ডিগ্রি সেলসিয়াসে এত পরিবর্তন হলে ফারেনহাইটে পরিবর্তন এত, তাহলে একে কত এততে কত, ওই সব কাজ করতে যাবা না। একেবারে ডিরেক্ট সূত্র খাটাই দিবা C/5, একেবারে ডিরেক্ট সূত্র খাটাই দিবা যে C/5 F মাইনাস 32/9 তারপরে K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটা ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। আরেকটা স্কেল দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে রোমার স্কেল। R/4 হবে। C/5 R/4, এই R হচ্ছে রোমার স্কেল, ঠিক আছে? পাশে একটু লিখে রাখো কারণ এটা অপরিচিত, এটা আসে না তেমন, এটা খুব রেয়ার, কিন্তু যদি কখনো দিয়ে টিয়ে দেয়, ঠিক আছে? রোমার স্কেল, এটা রোমার স্কেলে। তাহলে এই হচ্ছে এক স্কেল থেকে আরেক স্কেলের পারস্পরিক রূপান্তর। শোনো এবার, যদি বলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এত হলে ফারেনহাইটে কত, তাহলে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এক্স ধরে ফারেনহাইটে বের করবা, বা ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এত ফারেনহাইটে কত এই বের করবা। এক স্কেল থেকে আরেক স্কেলে রূপান্তর, ফারেনহাইটে এত হলে কেলভিনে কত, রোমারে এত হলে ফারেনহাইটে কত, এরকম এই সূত্র খাটাবা। যদি যদি তাপমাত্রার পরিবর্তনের কথা বলে, ভালো করে শুনবা, যদি তাপমাত্রার পরিবর্তনের কথা বলে, পরিবর্তনের কথা থাকে, তখন সূত্র হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের সূত্র। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা এত পরিবর্তন করলে ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তন কত হবে। পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে এত থেকে এততে পরিবর্তন করলে, যে পরিবর্তন, ফারেনহাইটে পরিবর্তনটা কত হবে। যদি পরিবর্তনের কথা বলে, দেখো এখানে আসলে সি ছিল না, ছিল C-0, F মাইনাস 32, K মাইনাস 2, তাহলে পরিবর্তন কিন্তু উপরে দেখো ডেল সি, তাহলে পরিবর্তন কথা বললে ডেল C/5, ডেল F/9, ডেল K/5, ডেল R/4। যদি পরিবর্তনের কথা বলে তখন সূত্র খাটাবা এটা, ঠিক আছে? এইবার আসো, আরেকটা টপিক আছে এখানে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আলোচনায়, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ধরো এটা একটা ম্যাথ করে বুঝাই দিলে সবচেয়ে ভালো হয়। ধরো তোমার কাছে একটা থার্মোমিটার আছে,
এই থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, অর্থাৎ এখন ঠিকঠাক নাই। একটা ভালো থার্মোমিটার হলে হওয়া উচিত ছিল কি, ধরো এই হচ্ছে একটা ভালো থার্মোমিটার। এই ভালো থার্মোমিটার হলে বরফ বিন্দুতে, অর্থাৎ তুমি এই থার্মোমিটারটাকে নিয়ে বরফ বিন্দুতে বসাবা, ধরো এটা ডিগ্রি সেলসিয়াস স্কেল, তাহলে এই যে বরফ বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াস দেখানোর কথা ছিল। আর যখন তুমি বাষ্প বিন্দুতে নিয়ে বসাবা, ধরো ফুটান্ত পানির মধ্যে বসালে, তখন 100 দেওয়ার কথা ছিল তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস দেখানোর কথা ছিল। এবার কি করা হয়েছে, এই থার্মোমিটারটা অনেক দিন ধরে, ধরো এটা তোমার নানার থার্মোমিটার, তোমার নানা তোমাকে মনে করো গিফট করে গেছিলো, একেবারে মনে করো যে একেবারে এন্টিক একটা থার্মোমিটার। তো সেই থার্মোমিটার এখন এটা তো আর ভালো নাই। ভালো নাই মানে কি, যেমন এই থার্মোমিটারটাকে, এই যে এটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এই থার্মোমিটারটাকে তুমি যদি এখন গলন্ত বরফে ধরো, বরফ বিন্দুতে বসাও, তাহলে 0 ডিগ্রি দেওয়ার কথা ছিল, 0 ডিগ্রি দিচ্ছে না। কত দিচ্ছে, ধরো 2 ডিগ্রি দিচ্ছে বা 5 ডিগ্রি দিচ্ছে, ধরো 5 ডিগ্রি দিচ্ছে। 5 ডিগ্রি কি সেলসিয়াস, এখন আর সেলসিয়াস নেই, তো সেলসিয়াস হলে তো 0 ডিগ্রি দিত। তো এই কারণে ওটাকে আমরা 5 ডিগ্রি সেলসিয়াস বলবো না, বলতে পারো, বাট যেহেতু সঠিক তাপমাত্রা দিচ্ছে না, তার মানে স্কেল আর ডিগ্রি সেলসিয়াস স্কেল নেই, স্কেল চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার এই 100 ডিগ্রি সেলসিয়াস যেখানে বাষ্পবিন্দুতে তাপমাত্রা, ভালো থার্মোমিটার যেটা বাষ্পবিন্দুতে 100 ডিগ্রি দিত, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এই থার্মোমিটার আর এটা দিচ্ছে না। তো থার্মোমিটার কত দিচ্ছে, ধরো 95 ডিগ্রি দিচ্ছে। এখন আমি যদি বলি যে এই ভালো থার্মোমিটারের তাপমাত্রা যদি হয়, অথবা ধরো ত্রুটিপূর্ণ থার্মোমিটারে, তোমার কাছে তো এটা আছে, তুমি এটাতে মেপে তাপমাত্রা পাইলা হচ্ছে 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি পাও, তাহলে এই যে থার্মোমিটারটা, এই থার্মোমিটারের আসলে পার্টটা কত, প্রকৃত থার্মোমিটারের পার্ট সি কত, এইটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে প্রশ্নটা কেমন, যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে 0 ডিগ্রি দেওয়ার কথা ছিল, কিন্তু 5 ডিগ্রি দিচ্ছে, 5 ডিগ্রি, এবং বাষ্পবিন্দুতে 95 ডিগ্রি পার্ট দেয়। এখন এই থার্মোমিটার দিয়ে কি প্রকৃত তাপমাত্রা বের করা যাবে না? যাবে। প্রথমে তুমি এই থার্মোমিটার পার্ট নিবা, তাহলে এই থার্মোমিটার 30 ডিগ্রি পার্ট দেখালে, 30 ডিগ্রি পার্ট দেখালে প্রকৃত তাপমাত্রাটা কত, এটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো, সি -0, 100 -0, 30 - 5, 95 - 5, তার মানে এটা ধরো তাপমাত্রা, এটা তাপমাত্রা, নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এইটা আর এইটা, এই যে পরিবর্তন। তাহলে সি -0, 100 -0 ইকুয়াল টু 30 - 5 আর 95 - 5। এখান থেকে সবই জানো, এখন সি এর মানটা বের করবা। তো 30 থেকে 5 বিয়োগ করলে 25, আর এখানে 90। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু হবে এইটা গুণ 100। তাহলে 0 0 কাটো, তারপরে 3 কাটে, 3 × 9, 3 দিয়ে কাটে না, সরি, তাহলে হয় উপরে হয় 25, 250/9, 250/9, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব সি ইকুয়াল টু এত ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে অ্যান্সার, যে এত পার্ট দিবে। বুঝা গেছে? এটা দেখবা 27 কিছু একটা আসবে মনে হয়। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে হিসাব নিকাশ করতে হবে। তাহলে মোটামুটি এখন তুমি থার্মোমিটার রিলেটেড, তাপগতিবিদ্যার 0তম সূত্র রিলেটেড যে কোনো এমসিকিউর অ্যান্সার দিতে পারবা, গ্যারান্টি পারবা। তো চলো দেখি, আমরা বিগত বছরে আসা কয়েকটা কোশ্চেন দেখি। বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? তাহলে সেলসিয়াস স্কেলে যদি এক্স হয়, তাহলে ফারেনহাইটে হবে 2x, সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। সেলসিয়াস স্কেলে যদি এক্স হয়, ফারেনহাইটে হবে 2x। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? এবার C/5, F - 32, যেহেতু পারস্পরিক রূপান্তর। ওকে, ডান।
তাহলে সি এর মান এক্স ডিভাইডেড বাই 5, এফ মাইনাস 32, এফ হচ্ছে 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এবার এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, কোনাকুনি গুণ করো 9x, 5 দুগুণে 10x মাইনাস 32 গুণ 5, তাহলে 10x মাইনাস 9x, তাহলে ওই পাশে গেল x, এই পাশে 32 গুণ 5, তাহলে অতএব x ইকুয়াল টু 5 দুগুণে 10, 0 1, 3 5 15, 1 16। ঠিক আছে, তাহলে 160 হচ্ছে x এর মান, কিন্তু আমাদের চাইছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, তাহলে f হচ্ছে 2x, তাহলে 160 গুণ 2, তাহলে 320 ডিগ্রি ফারেনহাইট, 320 ডিগ্রি ফারেনহাইট, সি आंसर সি 2x। এবার আসো 2 নম্বর, কি বলছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 1 ডিগ্রি, এই যে কি করলে ভাই, বৃদ্ধি পেলে, বৃদ্ধি, তাহলে এটা কি পরিবর্তন না, পরিবর্তন। 1 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি বৃদ্ধি পাবে, এগুলো না মানে মুখস্থ অ্যান্সার, মানে এত আমরা পড়ছি এগুলা, ঠিক আছে, একাডেমিতে মুখস্থ হয়ে গেছে। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 1 ডিগ্রি হলে ওটা হবে 9/5 মানে 1.8 ডিগ্রি, মুখস্থ। তারপরে যদি আমি করে দেখতে চাই, তাহলে এবার হবে ডেল সি বাই 5 ডেল এফ বাই 9, এবার কিন্তু ডেল যেহেতু বৃদ্ধি পরিবর্তন, তাহলে সেলসিয়াস স্কেলে 1, এটা 5, আর ডেল এফ বাই 9, তাহলে অতএব ডেল এফ ইকুয়াল টু 9/5, তো 9/5 মানে কত, 1.8 ডিগ্রি ফারেনহাইট, তাহলে দেখো 1.8 ডিগ্রি ফারেনহাইট অপশন ই। ওকে, ঠিক আছে, এবার আসো এই কোশ্চেনটা, এটা খুলনা ইউনিভার্সিটিতে 24-25-এ আসা, খুলনা ইউনিভার্সিটিতে 24-25-এ আসা। পড়ো প্রশ্নটা, প্রশ্নটা পড়ো, কি বলছে, একটি ত্রুটিপূর্ণ, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে গলিত বরফে 4 ডিগ্রি, তাহলে ত্রুটিপূর্ণ তুমি কি করবে, এরকম দুইটা ছোট ছোট দাগ দিয়ে ফেলবা, ছোট ছোট দাগ দিয়ে ফেলবা। ত্রুটিপূর্ণ হচ্ছে এটা ত্রুটিতে দেয় 4 ডিগ্রি, শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি দেয়, আর ভালো যেটা সেটা দিবে 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। দেখো এর জন্য অনেকে অনেক ধরনের শর্টকাট টেকনিক শিখাইতে পারে, বিলিভ মি পরীক্ষার হলে শর্টকাট টেকনিক কাজে লাগবে না, শর্টকাট তুমি নিজেই ভুলে যাবা পরীক্ষার হলে, বুঝছো, এই কারণে শর্টকাট কম, কনসেপ্টটা ক্লিয়ার করবা, দুটো দাগ দিবা, তারপরে তো হয়ে গেছে ম্যাথ। থার্মোমিটারটি এত পার্ট দিলে, কোন থার্মোমিটার, এটা যদি 51 পার্ট দেয়, তাহলে প্রকৃত মান সি কত এটা বের করতে হবে, নাও সি -0 আর 100 -0, এটা ইকুয়াল টু 51 - 4 ডিভাইডেড বাই 98 - 4, তাহলে এবার এখান থেকে সি এর মানটা বের করবা। ঠিক একইভাবে একটু আগে একটা ম্যাথ করে দিছি, তাহলে 51 - 4 উপরে 51 - 4 আর সি হচ্ছে 100, 98 - 4 94 আর 47 47, সি এর মান 100, তাহলে কাটাকাটি করে কত হয়, কাটাকাটি করে কত হয় দেখো তো, হিসাব নিকাশ করো তো, 51 না 51, হ্যাঁ 51 - 4 47 94, তাহলে 2, এটা 2 আর 102, হ্যাঁ 50 না কি দেখো তো, 50, 47 আর 94 2, তাহলে 2 50, হ্যাঁ 50, দেখো তো 50 ডিগ্রি সেলসিয়াস কিনা, 50 ডিগ্রি, গুড। এবার 2 নম্বর, এবার কি বলছে, বরফ ও স্থির বিন্দুতে রোদ থার্মোমিটারে রোদ যথাক্রমে এত ও এত, যে তাপমাত্রায় রোদ এত হবে তার মান কত, বাহ সুন্দর কোশ্চেন তো। এবার কি বলছে, বরফ ও বাষ্প বিন্দুতে রোদ যথাক্রমে এত এত, যে তাপমাত্রায় রোদ এত হবে তার মান কত, কোন স্কেল, কোন সূত্রটা, ওই যে এক স্থির বিন্দুর সাহায্যে না 2 স্থির বিন্দুর সাহায্যে তাপমাত্রা, দেখো দুটো বিন্দু বলা আছে, যখনই দেখবা বরফ বিন্দু স্টিম বিন্দু, বরফ বিন্দু বাষ্প বিন্দু, এটা যদি উল্লেখ থাকে তাহলে 2 স্থির বিন্দু, তাহলে চট করে 2 স্থির বিন্দুর সূত্র লিখে ফেলবা,
ঠিক আছে। এবার তারপরে কথা হচ্ছে স্থির বিন্দুতে তো দুই স্থির বিন্দুতে তো সূত্র তো অনেকগুলো লিখলাম। এই যে দেখো ডিগ্রি সেলসিয়াসে, ফারেনহাইটে, কেলভিনে। তুমি কি করবে? অপশন দেখবা, অপশনগুলো কোন এককে আছে সেই এককে সূত্রটা লিখে ফেলবা। অপশন আছে ডিগ্রি সেলসিয়াস এককে, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের সূত্রটা লিখে ফেলবা। তাহলে থেটা ইকুয়াল টু এক্স থেটা এক্স আইস, তারপরে এক্স স্টিম এক্স আইস গুণ ডিগ্রি সেলসিয়াসে 100 প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আসো এক্স থেটা অর্থাৎ ওই তাপমাত্রায় 10, এক্স আইস বরফ বিন্দুতে হচ্ছে বরফ ও স্টিম বিন্দুতে, বরফ বিন্দুতে 2.5, স্টিম বিন্দুতে 3, বরফ বিন্দুতে 2.5 গুণ 100। তাহলে 10 থেকে 2.5 বাদ দাও, 10 থেকে 2.5 বাদ দিলে 7.5, আর 3 থেকে 2.5 বাদ দাও 0.5 গুণ 100। তাহলে এটা উঠাই দিলাম, উপরে দাও 10 দিয়ে গুণ, তাহলে 5, আর এটা উঠাই দাও, নিচে দাও আবার 10 দিয়ে গুণ, নিচে 10 দিয়ে গুণ, তাহলে 10 আর 10 কাটে, তাহলে 5 আর 75, 5 75, 5 2 25, 2500 নাকি, এই সরি 1500 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার দেখো তো 1500 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? ক্যালকুলেটর লাগবে হিসাব করতে? বলো, তো মুখে মুখে হিসাব করা যাবে। এবার 3 নম্বর, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেল থেকে 10 ডিগ্রি বেশি হবে? ফারেনহাইট স্কেলের মান হবে সেলসিয়াস থেকে 10 ডিগ্রি বেশি। তাহলে ফারেনহাইটের মান সেলসিয়াস, তাহলে সেলসিয়াস সি যদি এক্স হয়, তাহলে এক্স প্লাস 10 হবে। ঠিক আছে। দেখো পার্থক্য বললে কিন্তু অ্যান্সার হইতো দুটো করে, অর্থাৎ তখন এক্স প্লাস মাইনাস 10 হইতো যদি পার্থক্য বলতো, কিন্তু এখানে বেশি বলছে, বেশি। তাহলে বেশি বললে সি যদি এক্স হয়, এফ হবে এক্স প্লাস 10, তাহলে সি বাই 5 এফ মাইনাস 32/9, সি এক্স বাই 5 এক্স প্লাস 10 মাইনাস 32/9। বলো তো এই টাইপের ম্যাথ একটা করছি না, কোনাকুনি গুণ করবা, 9x 5x, ঠিক আছে, মাইনাস 10 বিয়োগ 32, 22 গুণ 5, ঠিক আছে। তাহলে এখান থেকে 4x এটা ইকুয়াল টু মাইনাস 22 গুণ 5, তাহলে অতএব এক্স এর মানটা বের করবা। এক্স এর মান মাইনাস 22 গুণ 5 ভাগ 4, তাহলে 4 দিয়ে কাটো, 11 2, 11 দুগুণে 55, 11 গুণ 5 55 ভাগ 2, 50 ভাগ 2 হচ্ছে 25, তাহলে 55 ভাগ 2 হচ্ছে 27.5 মাইনাস 27.5 এত ডিগ্রি। এইবার মাইনাস 27.5 এত ডিগ্রি কি হবে অ্যান্সার? কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেল থেকে এত ডিগ্রি বেশি হবে? কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান? দেখো এক্স কারে ধরছো? সি কে, তাহলে সি হচ্ছে এক্স অর্থাৎ মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস, আর এফ কত হবে তখন? এফ হবে এক্স প্লাস 10 অর্থাৎ মাইনাস 27.5 যোগ 10, তাহলে এটা হবে মাইনাস 17.5 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ অপশনে দুটো অ্যান্সার থাকতে পারে, হয় এটা নয়তো এটা। এখন যদি ফারেনহাইট থাকে তাহলে মাইনাস 17.5 ফারেনহাইট, 17.5 ফারেনহাইট নাই, কিন্তু সেলসিয়াস মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস, 27.5 ডিগ্রি সেলসিয়াস আছে, অ্যান্সার এটা। অনেকে বলছো সি, কেমনে সি হয়? সি তো 27.5 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট হলে মাইনাস 17.5 ডিগ্রি ফারেনহাইট হবে। অ্যান্সার দুটো, এটা এবং এটা। এবার তুমি দেখো অপশনে কোনটা আছে, ঘাবড়ানো যাবে না, দেখবা অপশনে কোনটা আছে, অপশনে যেটা আছে সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ হবে? দেখো এই টাইপের ম্যাথ আগেও দুইটা করলাম। ফারেনহাইট স্কেলের সবই তো ঘুরে ফিরে এই টাইপের ম্যাথ। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ হবে? তাহলে সেন্টিগ্রেড স্কেল সি যদি এক্স হয় তাহলে ফারেনহাইট হবে এফ ইকুয়াল টু 3x। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা তো হোমওয়ার্ক। ওকে, এবার আসো আমরা এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তাপগতিবিদ্যার
প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি দুইজন বিজ্ঞানী প্রদান করছে। কয়জন? দুইজন। একজন হচ্ছে জুলের বিবৃতি। জুলের বিবৃতি আমি তোমার সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাই দিই, জিনিসগুলো মাথায় রাখবা। আমি যদি তাপশক্তিকে কাজে, তাপশক্তিকে কিউ দিয়ে লেখা হয়, অথবা কোনো কোনো জায়গায় এইচ দিয়েও লিখতে পারে। এটাকে যদি কাজে কনভার্ট করি, কাজ হচ্ছে ডাব্লু। আবার কাজকে যদি তাপে কনভার্ট করি, অর্থাৎ কিউ বা এইচে যদি কনভার্ট করি, কাজ বা এটাকে যান্ত্রিক শক্তিও বলতে পারো, তাহলে তাপকে কাজে, কাজকে তাপে যদি রূপান্তরিত করা হয়, তাহলে তাপ এবং কাজ এরা পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে? তার মানে কিউ বা এইচ, ঠিক আছে, এইটা কাজ ডাব্লু এর সমানুপাতিক, অথবা ডাব্লু কৃত কাজ ডাব্লু, এটা হচ্ছে হিট এনার্জি কিউ বা এইচ এর সমানুপাতিক। এই যে ডাব্লু সমানুপাতিক কিউও লেখা যায়, আবার ডাব্লু সমানুপাতিক এইচও লেখা যায়। সমানুপাতিক চিহ্ন উঠাই দিব, উঠাই দিয়ে যে ধ্রুবকটা আনবো সেটাই হচ্ছে জুলের ধ্রুবক জে। এই যে যেটা, এই জে হচ্ছে জুলের ধ্রুবক। জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে কিউ, সরি, ডাব্লু ইকুয়াল টু জে ইন্টু এইচ। এই যে জে জুলের ধ্রুবক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আসলে ব্যাপারটা কি এবার খুব সুন্দর করে বুঝো, এগুলা এত কঠিনভাবে মাথায় নেওয়ার দরকার নেই। যে হচ্ছে একটা ধ্রুবক যা ক্যালোরিকে জুল করে, সহজ কথা, ক্যালোরিকে জুল করে। তাপের একটা একক আছে ক্যালোরি। 1 ক্যালোরি ইকুয়াল টু, বলো তো কত জুল? 1 ক্যালোরি। তাপ যদি হয় 1 ক্যালোরি, অর্থাৎ কিউ এর মান যদি হয় 1 ক্যালোরি, তাহলে আমরা সেটাকে জুলে কনভার্ট করার জন্য জে দিয়ে গুণ করি। তাহলে জে হচ্ছে 4.2 জুল। জে এর মান 4.2 জুল। এই যে জে এর মানটা বসে দিব। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। ওকে? আর যদি 1 জুল সমান সমান কত ক্যালোরি বলে, 1 জুল সমান সমান কত ক্যালোরি, 0. এর উল্টাটা আর কি, 0.4 কত যেন আমি ভুলে গেছি, দাঁড়াও একটু দেখে নিই। 0.24, হ্যাঁ 0.24। 1 জুল সমান সমান এত ক্যালোরি, 0.24। ওকে? তাহলে এই দুইটা কিন্তু এমসিকিউ এর জন্য একটু মাথায় রাখিও। আমি যদি বলি জে এর একক কি, জে এর একক কি হবে? দেখো, জে এর একক হবে ডাব্লু ডিভাইডেড বাই কিউ। ডাব্লু এর একক কি? জুল। আর কিউ এর একক কি? ক্যালোরি। ক্যালোরি বসাবা। দেখো, জুল যদি বলো কিউ ভাই তাপ শক্তি, তার এককও জুল বসাবো, তাহলে জুল জুল করে তো জে এর কোনো এককই থাকলো না। তো জে এর একক হচ্ছে উপরে জুল আর নিচে ক্যালোরি, তাহলে এটার একক হচ্ছে জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি এটা। এইবার আসো ক্লসিয়াসের বিবৃতি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের বিবৃতি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের গ্যাসীয় তাপগতীয় সিস্টেমের জন্য এই বিবৃতিটাই কাজে লাগবে। ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিই। কোনো একটা পাত্রে, পাত্র মানে একটা সিলিন্ডার সংযুক্ত আদর্শ গ্যাস, যে এটা হচ্ছে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা আছে, এই সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা আছে। এবার এতে তাপশক্তি সরবরাহ করা হইল, ডিকিউ পরিমাণ তাপশক্তি সরবরাহ করা হইল। ধরো তুমি একটা সিলিন্ডারকে চুলায় বসে তাপ দিচ্ছ, তাপ দিলে কি হবে? ভিতরে গ্যাসের অণুর ছোটাছুটি বাড়বে, গতিশক্তি বাড়বে, তাহলে গ্যাসের অণুর অন্তস্থ শক্তিটা বাড়বে, সেটা হচ্ছে ডিকিউ। তারপরে দেখা যাবে আস্তে আস্তে পিস্টনটা ধাক্কা দিয়ে উপরের দিকে উঠতেছে, পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তো পিস্টনটা যদি উপরের দিকে ওঠে তাহলে এই যে আয়তন বাড়বে, এটা হচ্ছে ডিভি। আর এই আয়তন বৃদ্ধির জন্য কৃত কাজ হবে, কৃত কাজ হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি আর কি, পিডিভি। তাহলে সরবরাহকৃত তাপশক্তির তুমি যদি 10 জুল পরিমাণ তাপশক্তি সরবরাহ করো, ধরো 4 জুল পরিমাণ তাপশক্তি হচ্ছে অন্তস্থ শক্তি বৃদ্ধিতে খরচ হবে, বাকি যে 6 জুল, সেই 6 জুল দিয়ে কার্য সম্পাদন করবে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা 10 দিলাম, 4 আর 6 খরচ হলো, তাহলে 4 যোগ 6 10, আর দিলাম আমি 10। তাহলে সরবরাহকৃত তাপশক্তির কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধিতে,
এবং বাদবাকি অংশ কৃত কাজে খরচ হবে। আর কৃত কাজকে আমরা এভাবে লিখতে পারি, এই যে কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, ডিকিউ ডিইউ আর ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, তাই না? এটা তো আমরা জানি, ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলটাই হচ্ছে কৃত কাজ ডিডাব্লিউ। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, সরি প্রথম সূত্র। কার বিবৃতি? ক্লসিয়াসের বিবৃতি। ওকে, এবার আসো এই ক্লসিয়াসের যে বিবৃতিটা, এটার উপর ভিত্তি করে আমরা কয়েকটা টাইপ দেখব। কয়টা টাইপ? 4টে টাইপ। সম-আয়তন, সমচাপ, সমষ্ণ, রুদ্ধতাপীয়। এই প্রত্যেকটা টাইপ বুঝলে তুমি হাজার হাজার এমসিকিউ বুঝবা, কিন্তু এই টাইপগুলো যদি না বোঝো, সূত্রগুলো যদি না জানো কখন কোনটা কিভাবে খাটে, এটা যদি না বোঝো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এই কারণে খুব ভালো করে দেখো। বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া, বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া, আমি সবগুলো সূত্র সব এক জায়গায় করে এনে দিচ্ছি। বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া। 1 নম্বর হচ্ছে সমচাপ। সমচাপ তুমি আমার সাথে বলবা, দেখবা সবকিছু নিজেই লিখে ফেলতে পারবা। সমচাপে তো পি কনস্ট্যান্ট, তাহলে পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সম্পর্ক আয়তনের সাথে তাপমাত্রার। তাহলে পি কনস্ট্যান্ট থাকলে আয়তনের সাথে তাপমাত্রা পরস্পরের সাথে সমানুপাতিক। ভি সমানুপাতিক টি, তো ভি সমানুপাতিক টি, আরে এটা তো চার্লসের সূত্র। ভি সমানুপাতিক টি, প্রেসার কনস্ট্যান্ট থাকলে এটা তো চার্লস, এটা তো চার্লসের সূত্র, চার্লস। তো ভি অন বাই টি অন ইকুয়াল টু ভি টু বাই টি টু, ভি অন বাই টি অন ইকুয়াল টু ভি টু বাই টি টু। এবার আসো, ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে আদর্শ গ্যাস রাখা আছে, চাপটা থাকবে কনস্ট্যান্ট। তো চাপটা কনস্ট্যান্ট থাকার মানে কি? পিস্টন কি উপরে উঠবে না? বলো, প্রেসার কনস্ট্যান্ট, তার মানে কি পিস্টন উপরে নিচে নামবে না? হ্যাঁ নামবে। পিস্টন উপরে, পিস্টন যদি ফিক্স থাকে, অনেকে ভাবে কি ভাই সমচাপ মানে পিস্টন এখানে থাকবে, না রে ভাই। সমচাপ, প্রেসার কনস্ট্যান্ট, আয়তন তো কনস্ট্যান্ট না। যদি পিস্টন এখানেই থাকবে তাহলে আয়তন কনস্ট্যান্ট, তাহলে আয়তন কনস্ট্যান্ট না, চাপ কনস্ট্যান্ট। ভিতরে ধরো আমি কি করলাম, তাপ দিলাম, তাপ দিলে ভিতরে প্রেসারটা বেড়ে গেল। যখনই প্রেসার বেড়ে যাবে তাহলে আমার প্রেসার কমানোর জন্য কি করতে হবে? আবার পিস্টনটাকে উপর দিকে উঠাইতে হবে। তাহলে পিস্টনটাকে উপর দিকে উঠাইলে প্রেসার কমে ঠিক আগের প্রেসার যেটা ছিল সেই প্রেসারে চলে আসবে, তাহলে পিস্টনের পরিবর্তন হবে। এই যে আগে আয়তন ছিল ধরো ভি1, এখন আয়তন হয়েছে ভি2, আয়তনের পরিবর্তন হবে। সম আয়তন না কিন্তু, এটা সমচাপ, প্রেসার পি কনস্ট্যান্ট আছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কেমন দাঁড়াবে? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ থাকবে, ডিইউও থাকবে, ডিডাব্লিউ থাকবে। কারণ এই দেখো আয়তনের পরিবর্তন হয়েছে, প্রেসার পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট আছে, তাহলে প্রেসার পি, ডিডাব্লিউ এর জায়গা হবে পিডিভি। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা এরকম দাঁড়াবে। কোনোটাই শূন্য হবে না, কোনোটাই শূন্য হবে না, সবগুলোই থাকবে। ওকে, এবার আসো এই ক্ষেত্রে, এবার এই কৃত কাজের সূত্রটা আমরা হিসাব করতে চাই। কৃত কাজের মান, কৃত কাজের মান এবং গ্রাফ। গ্রাফে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে ভি। দেখো পি এর সাথে ভি এর সম্পর্ক, প্রেসার কনস্ট্যান্ট, পি এর সাথে ভি এর সম্পর্ক যদি দেখি তাহলে চাপ কনস্ট্যান্ট, এই যে চাপ কনস্ট্যান্ট, চাপ একই থাকবে। ডায়াগ্রাম বলতে আমরা পিবি ডায়াগ্রামটাই বুঝি। আয়তন ভি1 থেকে ভি2 হবে। তাহলে ভাই দেখো তো এইটুকু ডিভি না, আয়তনের পরিবর্তন ডিভি না, এটা ডিভি বা ডেল ভি। আর এটা প্রেসার পি না, তাহলে পি ইন্টু ডেল ভি বা পি ইন্টু ডিভি মানেই তো কৃত কাজ ডিডাব্লিউ। ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি, তাহলে পি ইন্টু ডিভি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই না কৃত কাজ, এই যে এটাই হচ্ছে কৃত কাজ। তাহলে কৃত কাজটা আসলে এরিয়া, গ্রাফে এরিয়া, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু এরিয়া, এই যে এই এরিয়াটাই হচ্ছে কৃত কাজ। ওকে, ক্লিয়ার? এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। এই পিডিভিকে লেখা যায় এনআরডিটি। কেমনে দেখো, জাস্ট কেমনে দেখে রাখো, বাট একটু পরে ভুলে যাবা, ঠিক আছে? এখন আর এত কিছু লাগবে না।
পিডিবি একে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, ধরো ডিফারেন্সিয়েশন করবা কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে পিভি এন আর টি একেও ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে। ভাই পি তো কনস্ট্যান্ট বাইরে আসলো, তাহলে ডিভি বাই ডিটি, এন আর ধ্রুবক বাইরে আসলো, টি কে টি এর সাপেক্ষে করলে 1, তাহলে পিডিভি ইকুয়াল টু কি হলো, এন আর ডিটি। তাহলে এখানে কৃতকাজের আরেকটা সূত্র মাথায় রাখবা, এন আর ডিটি। এই কিভাবে, সমচাপে। তাহলে এই যে সমচাপের যাবতীয় সূত্র তোমার এক জায়গায় এনে দিছি। এবার আসো সম আয়তন, 2 নম্বর প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তনে আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের পিস্টন উপরে উঠবে না নিচে নামবে না, পিস্টন একই জায়গায় থাকবে, পিস্টন একই জায়গায় থাকবে। আয়তনটা ভলিউম ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সম্পর্ক কার সাথে কার, পি এর সাথে টি এর। পি এর সাথে টি এর সম্পর্ক চাপীয় সূত্র না, পি এর সাথে টি তো সমানুপাতিক সম্পর্ক, এটা তো চাপীয় সূত্র। আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র পড়ছি না, পি সমানুপাতিক টি। তাহলে পি অন বাই টি অন এটা ইকুয়াল টু হবে পি টু বাই টি টু, পি অন বাই টি অন এটা ইকুয়াল টু হবে পি টু বাই টি টু। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কেমন হবে দেখো, এবার খুব ভালো করে খেয়াল করো। আমি তাপ শক্তি দিব, দিলে অন্তস্থ শক্তি বাড়বে কিন্তু কোনো কাজ হবে না। কেন? কারণ ডিভি জিরো, ডি কিউ ডি ইউ ডিডাব্লিউ বাই ডিডাব্লিউ মানে পিডিভি, পিডিভি ডিভি জিরো, তাহলে ডিডাব্লিউ জিরো। তাহলে সরবরাহকৃত তাপ শক্তির পুরাটাই অন্তস্থ শক্তি বৃদ্ধিতে খরচ হবে, পুরাটাই অন্তস্থ শক্তি বৃদ্ধিতে খরচ হবে। অন্তস্থ শক্তির সূত্র কি জানো? ডিইউ এর সূত্র, আজীবন ডিইউ এর সূত্র, দুটো সূত্র লিখে দিচ্ছি। একটা হচ্ছে এফ বাই টু এন আর ডিটি, ঠিক আছে, আর একটা সূত্র হচ্ছে ডিইউ ইকুয়াল টু এন সিবি ডিটি, এন সিবি ডিটি, দুইটা সূত্র। কার? ডিইউ এর। আজীবন যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ থাকলেই এটা তুমি লিখতে পারবা। এখান থেকে বলো তো সিভি ইকুয়াল টু কত, দেখি কেমন পারো। সিভি ইকুয়াল টু, আর কম্পেয়ার করো না তাহলেই তো হয়, ডিটি ডিটি এন এন, তাহলে সিভি ইকুয়াল টু কি, এফ বাই টু আর। সিবি কি? মোলার আপেক্ষিক তাপ। সিবি মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সিভি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সিপি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। তাহলে এই যে ডিইউ, ডিইউ এর সূত্র আজীবনই এইটা, ডিইউ এর সূত্র আজীবনই এইটা, তাহলে ডিইউ এর সূত্রটা লিখে দিলাম। এবার আসো গ্রাফ। দেখো গ্রাফে পিভি ডায়াগ্রামে ক্ষেত্রফলই কাজ, পিভি ডায়াগ্রামে ক্ষেত্রফলটাই কাজ। আগে যেমন একটা ক্ষেত্রফল ছিল, এবার দেখবে আর ক্ষেত্রফল হবেই না, ঠিক আছে, ক্ষেত্রফল হবে না। কেন? সম আয়তন, আয়তন কনস্ট্যান্ট, চাপ বাড়বে। দেখো তো প্রেসার পি অন থেকে পি টু হলো, তাহলে এক্স অক্ষের সাথে মানে আয়তন অ্যাক্সিসের সাথে, আয়তন অক্ষের সাথে এর কোনো ক্ষেত্রফল হবে? আয়তন দেখো ভি কনস্ট্যান্ট, কোনো ক্ষেত্রফল নেই, নো এরিয়া, তাহলে কৃতকাজ জিরো, ঠিক আছে, এরিয়া জিরো, এরিয়া জিরো, কৃতকাজ জিরো, এরিয়া জিরো, কোনো এরিয়া হবে না। এফ কি ভাইয়া? এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। এফ ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। ওকে, এবার 3 নম্বর, 3 নম্বর হচ্ছে সমষ্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ প্রক্রিয়া, এবার টেম্পারেচার থাকবে কনস্ট্যান্ট, টেম্পারেচার থাকবে কনস্ট্যান্ট। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের আয়তনের পরিবর্তন হবে, চাপের পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হবে না। অর্থাৎ দেখো তো একটু বোঝো কিনা, গ্যাসের টেম্পারেচার আগেও টি ছিল, অর্থাৎ টি ওয়ান টি ছিল, তুমি তাপশক্তি দিলা, তাপশক্তি দেওয়ার পরে টি টু ওই টি থাকলো, তাহলে ডিটি জিরো, তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না। টি যদি কনস্ট্যান্ট থাকে, কোন প্রক্রিয়া? টি কনস্ট্যান্ট থাকলে পি এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আরে বয়েলের সূত্র তো এটা, এটা তো বয়েলের সূত্র। তাহলে পি আর ভি ব্যস্তানুপাতিক, তার মানে মনে আছে পি অন ভি অন, পি টু ভি টু কনস্ট্যান্ট, পি অন ভি অন, পি টু ভি টু কনস্ট্যান্ট। ওকে, এইবার আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা তাহলে দেখি কেমন দাঁড়ায়। ডি কিউ ডিইউ ডিডাব্লিউ। দেখো এবার বোর্ডে থাকো,
অন্তস্থ শক্তি ডিইউ, এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। অন্তস্থ শক্তি ভাই কেমনে তাপমাত্রার উপর নির্ভর করে? দেখো সূত্র কি লিখছিলাম, এন সিভি ডিটি, অথবা আরেকটা সূত্র লিখছিলাম F/2 NR ডিটি। দেখো ডিটি মানে কি তাপমাত্রার পরিবর্তন না? এই তাপমাত্রার পরিবর্তন হলেই একমাত্র অন্তস্থ শক্তির পরিবর্তন হবে। তাপমাত্রার পরিবর্তন না হলে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন ডিটি যদি থাকে হয়, পরিবর্তন যদি থাকে, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পেলে অন্তস্থ শক্তি হ্রাস পাবে। ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও এটা, ঠিক আছে? তাহলে টেম্পারেচারের উপর অন্তস্থ শক্তি নির্ভরশীল, টেম্পারেচারের উপর অন্তস্থ শক্তি নির্ভরশীল। এটা কার নীতি? মেয়ারের নীতি, মেয়ার, ঠিক আছে? মেয়ারের প্রকল্প 1 মার্কের কোশ্চেনে আসতো সৃজনশীল প্রশ্নে। মেয়ারের প্রকল্পটি লিখো যে কোনো গ্যাসের অন্তস্থ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প লিখো, ঠিক আছে? তাহলে ইউ একমাত্র ডিপেন্ড করে কার উপর? টি এর উপর। এটা তো আমরা আদর্শ গ্যাসের চ্যাপ্টার থেকেও পাই। আদর্শ গ্যাসের চ্যাপ্টারে ইউ কে আমরা ই দিয়ে লিখতাম। দেখো তো সূত্র ছিল না F/2 nRT, F/2 nRT অথবা 3/2 nRT, ঠিক আছে? তাহলে F/2 nRT, এই যে ই কার উপর ডিপেন্ড করে? টি এর উপর ডিপেন্ড করে, টি এর উপর ডিপেন্ড করে। তাহলে এটা যদি 0 হয় তাহলে তখন সরবরাহকৃত তাপশক্তির পুরাটাই কাজে রূপান্তরিত হবে। সরবরাহকৃত তাপশক্তির পুরাটাই কাজে রূপান্তরিত হবে। যদি গ্রাফ দেখায়, বয়েলের সূত্রে গ্রাফ আঁকো, কেমন হবে? পিভি পিআর ভি পরস্পরের সাথে এই যে ব্যস্তানুপাতিক, পিআর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। এটা V1 থেকে V2 হলো, এটা P1 থেকে P2 হলো। তাহলে কৃত কাজ হবে এই যে গ্রাফে এই ক্ষেত্রফলটাই কৃত কাজ, গ্রাফে এই ক্ষেত্রফলটা হবে কৃত কাজ। আর কৃত কাজের সূত্র W কি হবে? সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র। কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র সরবরাহকৃত তাপশক্তির পুরোটা। এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের যে সূত্রটা আমরা পাই, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ধরো সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের যে সূত্রটা আমরা পাই সেই সূত্রটা হচ্ছে nRT ln V2/V1, মনে আছে? ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, nRT ln V2/V1। এই সূত্রটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়। দেখো তুমি এখানে লিখছো P1 V1 P2 V2, তাহলে ভাই V2 এখান থেকে দেখো V2/V1 মানে উল্টা P1/P2। তাহলে কৃত কাজের সূত্র আরেকটা জিনিস দাঁড়ায় nRT ln P1/P2, nRT ln P1/P2। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সূত্র। এবার আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, 4 নম্বর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে কোনো এমসিকিউ তুমি এই স্লাইডের মধ্যে পাবা, গ্যারান্টি, তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি, ঠিক আছে? জাস্ট এই কনসেপ্টগুলো একটু ভালো করে ক্লিয়ার রাখবা। তুমি যদি উইদাউট কনসেপ্ট শুধু কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও তাহলে আসলে মানে গাধার খাটনি ছাড়া কিছুই হবে না, কোনো লাভের লাভ হবে না। দেখবা মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না, এক একটা এমসিকিউ এক এক রকম এরকম মনে হচ্ছে, বাট কনসেপ্ট ক্লিয়ার করবা দেখবা কত সহজ জিনিসগুলো। এবার সরবরাহকৃত তাপশক্তি তো ডিকিউ, তাই না? রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে পাত্র তাপ কুপরিবাহী পাত্র, বাইরে থেকে তাপ ভিতরে যাবে না, ভিতর থেকে তাপ বাইরে আসবে না। এই যে পাত্রটা, এই পাত্রটা কুপরিবাহী পাত্র, কুপরিবাহী পাত্র, ঠিক আছে? ভিতর থেকে তাপ বাইরে যাবে না, বাইরে থেকে তাপ ভিতরে আসবে না। ডিকিউ এর মান হবে 0, কোনো তাপের গ্রহণ বর্জন ঘটবে না এবং প্রক্রিয়াটা ঘটবে খুবই দ্রুত প্রক্রিয়া, খুবই দ্রুত প্রক্রিয়া। হঠাৎ করে ঘটনাটা ঘটবে, যখনই উল্লেখ থাকবে দেখবা হঠাৎ করে, সেটা মাথায় রাখবে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে এবার
পিভিটি তিনটাই পরিবর্তন হবে, পি এরও পরিবর্তন, টি এরও পরিবর্তন, ভি এরও পরিবর্তন হবে, শুধু কি থাকবে কনস্ট্যান্ট, কিউ থাকবে কনস্ট্যান্ট, অর্থাৎ ডি কিউ হবে 0। এখানে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে, যেহেতু তাপমাত্রা পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তন T1 থেকে T2 হবে, তারপরে আয়তনেরও পরিবর্তন হবে, ফলে কৃত কাজ থাকবে, ডিডাব্লিউ থাকবে। তাহলে তাপমাত্রার পরিবর্তন T1 থেকে T2 হবে, চাপের পরিবর্তন P1 থেকে P2 হবে, আয়তনের পরিবর্তনও V1 থেকে V2 হবে, V1 থেকে V2 হবে। তাহলে কথা হচ্ছে কি, তাহলে সূত্র কি, এদের মধ্যে কি কোনো সূত্র নেই? আছে, সূত্র আছে। সূত্র হচ্ছে পিভি গামা কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকম, P1 V1 গামা, P2 V2 গামা, বুঝলা? তাহলে পিভি টু দি পাওয়ার গামা, টিভি, তোমাদের দেখো এই সূত্রগুলা লিখতে পারতে হবে, মনে রাখতে হবে। পিভি টু দি পাওয়ার গামা, এটা সবার মনে থাকে। বাসায় টিভি আছে না আমাদের? টিভি, আমরা কি দেখি? টিভি, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। আরেকটা সূত্র দেখো, পি আর ভি এর গেল, টি আর ভি এর গেল, এবার পি আর টি, পি আর টি এর সম্পর্কটাকে অনেকভাবে লেখা যায়, ভালো করে মাথায় রাখো, অনেকভাবে লেখা যায়। তো সূত্রটা আমরা একভাবে মনে রাখবো, সেটা হচ্ছে পাটালি গুড়। সূত্র মনে রাখার খুব সহজ টেকনিক, পাটালি, পি মানে কনফিউশন হয়, পি আগে না টি আগে, টি আগে না পি আগে, তাহলে পাটালি আগে, পাটালি, পিটি, পাটালি গুড়, পাটালি গুড়, পাটালি গুড়, গুড় মানে গামা, 1 গ্রাম কম, পাটালি গুড় 1 গ্রাম কম, পাটালি গুড় 1 গ্রাম কম, গুড় মানে গামা, পাটালি গুড় 1 গ্রাম কম, কনস্ট্যান্ট। সূত্র জীবনে ভুলবা না, আজীবন সূত্র মনে থাকবে। বাট এই সূত্রটাকে আরও অনেকগুলো ফরম্যাটে লেখা যায়। বলতো, আমি যদি পাওয়ারটাকে পি এর উপর দিই তাহলে কি লিখবো ভাই? আমি যদি পাওয়ারটাকে পি এর উপর দিই তাহলে কি লিখবো? ধরো পি টি কনস্ট্যান্ট, পাওয়ারটা পি এর উপর আসবে, তাহলে উল্টা হবে, 1 মাইনাস গামা বাই গামা, উল্টা হবে। তাহলে এটাও কিন্তু সূত্র, বাট আমরা এটা মনে রাখবো, কিন্তু সূত্রটা মাথায় রাখতে হবে, কারণ নিচের কোনটি সঠিক সূত্র আসবে কিন্তু। তারপরে আমি যদি ধরো পি এর উপর টি এর উপর দুটার উপরেই পাওয়ার চাই, তাহলে কি করব? দেখো, এটাকে, এটার পাওয়ারকে 1 মাইনাস গামা দিয়ে গুণ দাও তো, তাহলে পি এর উপর চলে আসবে 1 মাইনাস গামা, এখানে 1 মাইনাস গামা দিয়ে গুণ করো, গুণ করলে টি এর উপর শুধু থাকবে গামা, এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে সূত্র দুটো কিন্তু এভাবেও লেখা যায়। ওকে, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটা কেমন থাকবে? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, সবাই থাকবে নাকি? না, ডিকিউ 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে, এটা 0 হয়ে যাবে, ডিইউ প্লাস ডিডাব্লিউ। অর্থাৎ এবার কৃত কাজটা হবে অন্তস্থ শক্তি খরচ করে, কাজ হবে এই গ্যাসের অন্তস্থ শক্তি খরচ করে, এই যে ডিডাব্লিউ, এটা ইকুয়াল টু হবে মাইনাস ডিইউ। এবার এই কৃত কাজের সূত্রটা আমরা আসলে হিসাব করে আসুন। কৃত কাজটা হবে, দেখো, অন্তস্থ শক্তির ঋণাত্মক মান, তো অন্তস্থ শক্তির পরিবর্তনের সূত্র কি ছিল? এন সিভি ডিটি ছিল না, তার ঋণাত্মক মান আর কি। এই ডিটি মানে কি আসলে? ডিটি মানে দেখো মাইনাস এন সিভি, ডিটি মানে তাপমাত্রা পরিবর্তন, T2 মাইনাস T1। ওকে, তাহলে T2 মাইনাস T1, সামনে মাইনাস, তাহলে মাইনাসটাকে ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে গেলে কি দাঁড়াবে? T1 মাইনাস T2। তাহলে কৃত কাজের সূত্র হচ্ছে এন সিভি T1 মাইনাস T2। এবার ওই সিভি মানে কি? F/2R, তাহলে কৃত কাজের আরেকটা সূত্র লেখা যায়, F/2R, তাহলে F/2R এন আর T1 মাইনাস T2, ঠিক আছে, T1 মাইনাস T2। আর একটা সূত্র এখানে আছে, এই যে সিভি, সিভি ইকুয়াল টু, দেখো দেখাই দিই, সিপি আর সিভি এর মধ্যে একটা সম্পর্ক আছে, সিপি আর সিভি এটা সমান সমান আর, সিপি মাইনাস সিভি, জানো তো এটা সবাই। আর গামা কি বলো তো? গামা, এই যে গামা লিখছি না, টু দি পাওয়ার গামা, গামা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের রেশিও, অর্থাৎ সিপি এবং সিভি এর রেশিও। তাহলে এখান থেকে সিপি ইকুয়াল টু গামা ইন্টু সিভি বসাও তো, এখানে সিপি এর জায়গায় গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে অতএব সিভি ইকুয়াল টু, দেখো, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তোমার এত কিছু লাগবে না, তুমি এই সূত্রটা মাথায় রাখবা, সূত্রগুলো কিন্তু লাগবে রে ভাই, মানে বলতে পারো যে ভাই সূত্র তো অনেক, কিন্তু লাগবে। সিভি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে এই সিভি এর জায়গায় আর একটা জিনিস লেখা যায়, এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। বুঝতে পারছো? কৃত কাজের সূত্র, কৃত কাজের সূত্র, ঠিক আছে ভাইয়া। সিপি ও সিভি কি বুঝি নাই? সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই অধ্যায় কি আগে একেবারেই পড়া নাই?
একেবারে পড়া না থাকলে তো বিপদ। সিপি আর সিবি। সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে স্থির আয়তন প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ লাগে সেটা সিবি, আর স্থির চাপ প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে সিপি। ঠিক আছে, দেখো সূত্রগুলো মনে করাচ্ছি, এগুলো সব পড়ছো কিন্তু একাডেমিতে। এবার কথা হচ্ছে এর তো গ্রাফ আঁকি নাই, দেখো এর গ্রাফটা আঁকি নাই, এর গ্রাফটা এবার আঁকবো। দুটো গ্রাফ একসাথে আঁকবো, দুটো গ্রাফ না, ধরো সবগুলো গ্রাফ একসাথে আঁকবো। পিভি, পিভি ডায়াগ্রাম। এটা হচ্ছে স্থির চাপে, এটা হচ্ছে স্থির চাপ, এই যে 1 থেকে 2 প্রেসার কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্থির আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে স্থির আয়তন প্রক্রিয়া, স্থির আয়তন। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর। এইবার আসো, এইটা যদি সমষ্ণ হয় এইটা হবে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় রেখাটা একটু বেশি খাড়া, রুদ্ধতাপীয় রেখা থাকবে একটু খাড়া। তাহলে এটা 3 নম্বর দিলাম, এটা দিলাম 4 নম্বর, বা এটাকে 3 নম্বর দিই, এটাকে দিই 4 নম্বর। তাহলে এটা সমচাপ, সম আয়তন, সম আয়তন, এটা সমষ্ণ, সমষ্ণ থেকে রুদ্ধতাপীয় রেখা একটু অধিকতর খাড়া, এটা হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। ওকে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। তো অনেক সময় এরকম একটা এমসিকিউ আসে যে কোন ক্ষেত্রে কৃত কাজ, মানে তুমি এই চিত্র দেখেও বলতে পারো যে কৃত কাজ, বলো কোন প্রক্রিয়ায় কৃত কাজটা বেশি, এখানে কোন প্রক্রিয়ায় কৃত কাজটা সবচেয়ে বেশি, বলো কৃত কাজটা কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি। কৃত কাজটা দেখো এই সমচাপ প্রক্রিয়া সবচেয়ে বেশি। কেমনে? সমচাপ প্রক্রিয়া রেখাটা এটা, তাহলে এই রেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল দেখো বিশাল বড় ক্ষেত্রফল। তাহলে সমচাপের কাজটা প্রথমে সবচেয়ে বেশি সমচাপে, সমচাপে। তাহলে পি ডাব্লিউ হচ্ছে সমচাপ, বাংলায় লিখি সমচাপে ডাব্লিউটা সবচেয়ে বেশি। তারপরে বলো তারপরে কোনটা? তারপরে কাঠটা দ্বারা ক্ষেত্রফলটা বেশি হয়, এটা সমষ্ণ রেখা, দেখো এর দিয়ে ক্ষেত্রফলটা বেশি হবে, তারপরে এর ক্ষেত্রফলটা বেশি। আর যেটা রুদ্ধতাপী, যে রুদ্ধতাপী এটা, এর জন্য ক্ষেত্রফলটা এতটুকু কম, তাহলে কার জন্য ক্ষেত্রফল বেশি? সমষ্ণর জন্য, তাহলে সমষ্ণর জন্য কাজটা বেশি। তাহলে তারপরে ডাব্লু সমষ্ণ, গেটার দেন, গেটার দেন। এবার হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় রেখা, দেন সম আয়তনে কোনো কাজই নেই, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয়, দেন সম আয়তন, সম আয়তনে কোনো কাজই নেই, সম আয়তন, সম আয়তনে কাজ 0। তো কৃত কাজের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, গুড। এবার আসো, এবার একটা চার্ট তৈরি করব আমরা। গ্যাস, গ্যাসের নাম, তার জন্য সিভি, সিপি, গামা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ডিগ্রি অফ ফ্রিডম, দেন সিভি, সিপি, দেন গামা। দেখো তো সূত্র কি, এই সিভি ইকুয়াল টু F/2R, আর সিপি হচ্ছে F/2 প্লাস 1 ইন্টু আর। কোথায় পাইলেন ভাই, এটা কোথায় পাইলেন? সিভি ইকুয়াল টু F/2R, এটা তো দেখাইছি। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে সিপি ইকুয়াল টু আর প্লাস সিভি, আর প্লাস সিভি মানে F/2R, আর কমন নাও, তাহলে F/2 প্লাস 1 ইন্টু আর। বোঝা গেছে? গুড। আর গামা কি? গামা হচ্ছে সিপি আর সিভি এর রেশিও। গামার মান দেখে আমরা গ্যাসকে চিনতে চাই। তো যদি এক পারমাণবিক গ্যাস হয়, এক পারমাণবিক গ্যাস কি? হিলিয়াম, নিয়ন,
আর্গন। এক পরমাণু গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মান কত মনে আছে? এক পরমাণু গ্যাসের এফ এর মান 3। ওকে, সিভি ইকুয়াল টু 3/2R। তাহলে সিপি ইকুয়াল টু মনে মনে হিসাব করো তো, 3/2R প্লাস আবার আর, 3/2R প্লাস আবার আর, তাহলে 5/2R। গামা সিপি আর সিভি এর রেশিও, সিপি এবং সিভি এর রেশিও, তাহলে এইটা বাই এইটা 5/2, দেখো 5/2R 3/2R, 5/2R 3/2R, আর আর কাটাকাটি 2 2 কাটাকাটি, 5/3 মানে 1.67। তাহলে 1.67 গামার মান দেখলে আমরা বুঝবো যে এটা এক পরমাণু গ্যাস। এবার সেম ভাবে দ্বিপারমাণবিক গ্যাসের তো নিজে লিখে তো, দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস এফ এর মান হবে 5, তাহলে সিভি ইকুয়াল টু হবে 5/2R, সিপি তখন হবে 5/2R প্লাস আর 7/2R, আর গামা ইকুয়াল টু হবে সিপি বাই সিভি, তো ভাই 7/2R আর 5/2R, আর আর কাটাকাটি 7/5 1.40 দ্বিপারমাণবিক। এবার আসো বহু পারমাণবিক, বহু পারমাণবিক গ্যাস F6, CV equal to 6/2R 3R, CP equal to 3R plus R 4R, 3R plus R 4R, gamma equal to CP by CV অর্থাৎ 4R divided by 3R, আর আর কাটাকাটি 4/3 1.333, 1.333। ওকে, তো এই চারটা মাথায় রাখো, এটা কিন্তু লাগবে পরে, এটা কিন্তু পরে লাগবে। গুড। এবার আসো কার্নোর চক্র, কার্নোর চক্র বা কার্নোর ইঞ্জিন, কার্নোর ইঞ্জিন। এখান থেকে কতটুকু কি লাগবে, যতটুকু লাগবে ততটুকুই লিখে দিচ্ছি সুন্দর করে। কার্নোর চক্রটা খুব ভালো করে মাথায় রাখবা। চক্রটা পিভি ডায়াগ্রামে চক্রের কয়টা ধাপ? চারটি ধাপ। চারটি ধাপের মধ্যে কয়টা সমষ্ণ? সমষ্ণ 2টা, সমষ্ণ 2টি। কয়টা রুদ্ধতাপীয়? রুদ্ধতাপীয় 2টি, রুদ্ধতাপীয় 2টি। প্রথমে সমষ্ণ প্রসারণ, এই এ থেকে বিতে, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ বি থেকে সিতে, বি থেকে সিতে, তারপরে সমষ্ণ সংকোচন সি থেকে ডিতে, দেন আবার রুদ্ধতাপীয় সংকোচন, দেন আবার রুদ্ধতাপীয় সংকোচন ডি থেকে এতে। তাহলে পি এ বিন্দু P1, এটা P1, এটা V1, P1 V1 T1। দেখো টেম্পারেচার, এই রেখাটা সমষ্ণ রেখা, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, ঠিক আছে, সমষ্ণ প্রসারণ, আয়তন বাড়ছে। এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, আর এটা রুদ্ধতাপীয় সংকোচন। আমি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কটা লিখতে চাই। সমষ্ণ টেম্পারেচার সেম, এই রেখায় টেম্পারেচার সেম, সেই টেম্পারেচারটা কত? T1। এই T1 টেম্পারেচারে উৎস থেকে তাপটা গ্রহণ করে, উৎস থেকে তাপটা গ্রহণ করে, কতটুকু তাপ গ্রহণ করে মনে আছে? উৎস থেকে গৃহীত তাপ Q1, Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। রুদ্ধতাপীয়তে কোনো তাপের গ্রহণ বর্জন নেই, DQ0। সমষ্ণতে গিয়ে তাপ বর্জন করে, কত তাপমাত্রায়? T2 তাপমাত্রায়। কতটুকু তাপ বর্জন করে? Q2 পরিমাণ তাপ বর্জন করে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই যে এটাতে রুদ্ধতাপীয় তাপের গ্রহণ বর্জন নেই। তাহলে P1 V1 T1, বি বিন্দু P2 V2 T2,
P2 V2 T2 নো, এই বিন্দুর টেম্পারেচার যা, এই বিন্দুর টেম্পারেচার, এই পুরো রেখা টেম্পারেচার তাই, কারণ কি সমষ্ণ রেখা। তাহলে এটা P2 V2 হবে, কিন্তু T2 হবে না, T1 হবে। আয়তন চেঞ্জ হয়েছে, এই যে V2 হয়েছে, এটা V2, প্রেসার চেঞ্জ হয়েছে, এটা P2 হয়েছে, কিন্তু টেম্পারেচার T1ই আছে। তাহলে বলো এই বিন্দু কি হবে? আয়তন হয়েছে V3, প্রেসার হয়েছে P3, টেম্পারেচার হয়েছে T2। তাহলে P3 V3 T2, আর এটা P4 V4 T2, এটা V4, এটা P4। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে এবার এর ক্ষেত্রে সূত্রগুলা কি হবে? সূত্রগুলো যে প্রথম ধাপ সমষ্ণ, পরেরটা রুদ্ধতাপীয়, সমষ্ণ রুদ্ধতাপীয়, যে যে সূত্র হয় সেই সেই সূত্রগুলাই হবে, যে যে সূত্র হয় সেই সেই সূত্রগুলাই হবে। এখন আমরা যেটা চাচ্ছি প্রত্যেক ধাপের কাজ আলাদা আলাদা বের করে যায়, কিন্তু ওটা লাগবে না, প্রত্যেক ধাপের কাজ আলাদা আলাদা করে বের করা যায়। যেমন দেখো আমরা একটু লিখি। আচ্ছা, প্রথম ধাপের কাজ W1, প্রথম ধাপে কৃত কাজ W1, প্রথম ধাপ কি সমষ্ণ, সমষ্ণর কৃত কাজের সূত্র nRT1 লন আয়তন হয়েছে V2 V1, V2 বাই V1। দ্বিতীয় ধাপের কাজ, দ্বিতীয় ধাপের এই যে এই ধাপে কাজ, এটা তো রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কি? nR গামা মাইনাস 1, তাই না? nR গামা মাইনাস 1 আদি বিয়োগ শেষ তাপমাত্রা T1 মাইনাস T2। এবার 3 নম্বর ধাপে কাজ। 3 নম্বর ধাপ হচ্ছে সমষ্ণ, সমষ্ণ T2 তাপমাত্রায় সমষ্ণ nRT2 লন আয়তন হয়েছে V4 ছিল V3, V4 V3, তাহলে V4 বাই V3। এবার তারপরের ধাপে W4, W4 nR গামা মাইনাস 1 আদি তাপমাত্রা বিয়োগ শেষ তাপমাত্রা, এখান থেকে এখানে গেছে আদি T2 শেষ তাপমাত্রা T1। এবার এই সবগুলো যোগ করে দেব, যোগ করে দিলে আমি মোট কাজ পাবো। মজার ব্যাপার হচ্ছে যোগ করে দিলে এইটা আর এইটা ভ্যানিশ হয়ে যাবে। কেন? কারণ T1 মাইনাস T2, T2 মাইনাস T1, T1 মাইনাস T2, T2 মাইনাস T1। কোশ্চেন আসে যে কার্নোর চক্রের রুদ্ধতাপীয় দুইটি প্রক্রিয়ায় কৃত কাজের যোগফল কত? দুইটি প্রক্রিয়ায় কৃত কাজের যোগফল 0। রুদ্ধতাপীয় দুইটি প্রক্রিয়ায় কৃত কাজের যোগফল 0, এটা আর এটা যোগ করলে 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো nR, ঠিক আছে, এই যে T1 লন V2 বাই V1, আর nR কমন নিলাম T2, T2 লন V4 বাই V3, V4 বাই V3। এই হচ্ছে কৃতকাজ, এই হচ্ছে কৃতকাজের সূত্র W। এবার এখান থেকে কার্নোর ইঞ্জিন, এটা কার্নোর চক্র গেল, এবার কার্নোর ইঞ্জিন। এই কার্নোর চক্র ফলো করে যদি আমরা একটা কার্নোর ইঞ্জিন তৈরি করি, কার্নোর ইঞ্জিন সে কি করবে? উৎস থেকে, এটা হচ্ছে তাপ উৎস, তাপ উৎস যার টেম্পারেচার T1, ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা, আর এটা হচ্ছে তাপগ্রাহক যার তাপমাত্রা T2। তাহলে উৎস থেকে তাপ গ্রহণ করবে Q1, গ্রাহকে তাপ বর্জন করবে Q2। উৎস থেকে তাপ গ্রহণ করলো Q1, গ্রাহকে তাপ বর্জন করবে Q2। মাঝখান দিয়ে যতটুকু পাবে সেটুকু দিয়ে কাজ করবে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। এটা হচ্ছে কৃতকাজ। তাহলে ইটা ইকুয়াল টু ইটা কর্মদক্ষতা, কর্মদক্ষতা হচ্ছে কৃতকাজ ডিভাইডেড বাই ইনপুট এনার্জি। এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট এনার্জি। তাহলে W ডিভাইডেড বাই Q1, তাহলে তাই ইটা ইকুয়াল টু W, কৃতকাজ W হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। তাহলে অতএব ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এটা ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কর্মদক্ষতার সূত্র। এবার কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে T2 বাই T1 এর রেশিও Q2 বাই Q1,
কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখো, এটাই সবচেয়ে বেশি লাগবে। তাহলে T2/T1 Q2/Q1 যদি হয়, Q2/Q1 এর জায়গায় T2/T1 বসাই দাও, তাহলে অতএব এটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এই ক্লাসের পরে নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, নিজে নিজে পারবা। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লাস শুরু হয়েছে কখন? এই তো মাত্র শুরু হলো, এখনই শেষ হয়ে যাবে। মাত্র শুরু হলো, এখনই এবার শেষ হয়ে যাবে। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি 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 নিয়ে ধরো অনেক কথাবার্তা বলা যায়, কিন্তু এখন থিওরিটিক্যাল কথাবার্তা আমরা যাব না, আমরা টাইপ ওয়াইজ যাতে ম্যাথ প্রবলেম সলভ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। এনট্রপি দুইভাবে আমরা হিসাব করতে পারি। এক, তাপমাত্রার পরিবর্তন না হলে। দুই, তাপমাত্রার পরিবর্তন হলে। তাপমাত্রার পরিবর্তন হলে, ঠিক আছে? তাপমাত্রার পরিবর্তন না হলে আর তাপমাত্রার পরিবর্তন হলে। ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, এই বরফকে তুমি পানিতে পরিণত করবা। জাস্ট খালি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করবা। 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করবা, বরফকে পানি। বলো তো হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। 0 ডিগ্রির বরফ যে তাপ গ্রহণ করে 0 ডিগ্রি পানিতে পরিণত হয় তাকে বলা হয় সুপ্ত তাপ। কি বলা হয়? সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপের সেই গৃহীত তাপটা কি? mLF অথবা mLV। যদি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হয় তাহলে LV লেখা হয়। তাহলে mL, এই যে সুপ্ত তাপটা mL, দ্যাট ইজ DQ, গৃহীত তাপ। তাপমাত্রা T, তাপমাত্রা T তে ফিক্সড। একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপকে বলা হয় এনট্রপির পরিবর্তন। আমরা এনট্রপি আসলে হিসাব করতে পারি না, আমরা এনট্রপির পরিবর্তনটা হিসাব করি। এনট্রপির পরিবর্তনকে ডেল এস বা ডিএস দিয়ে লেখা হয়, ডিএস। এটা হচ্ছে দেখো টি তাপমাত্রায় গৃহীত তাপ ডিকিউ। তাহলে টি তাপমাত্রায় গৃহীত তাপ ডিকিউ হলে একক তাপমাত্রায় গৃহীত তাপ ডিকিউ/টি, এটাই হচ্ছে এনট্রপির সূত্র। তাহলে উপরে ডিকিউ ডিভাইডেড বাই টি, তো এই ডিকিউটা কত? ml, উপরে ml/টি। তাহলে টোটাল এনট্রপির পরিবর্তন ডেল এস ডিএস, যেটা দিয়ে লিখো কোনো সমস্যা নেই। তাহলে ml/টি, এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। ওকে, এবার আসো তাপমাত্রার পরিবর্তন হলে কি হবে। ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এটা কিছু পরিমাণ তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ধরো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। তাহলে আগে কি হয়েছিল? অবস্থার পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে না। আর এবার তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। এটা T1, এটা থেকে এটা T2। তাহলে এবার DQ = MS/DT। তো কি করতে হয়? T1 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেশন করে টোটাল এনট্রপির পরিবর্তন ডেলএস বের করতে হয়। তাহলে ডেলএস হচ্ছে এই যে DQ/T এর ইন্টিগ্রেশন। তো DQ MS/DT আর নিচে T, তার ইন্টিগ্রেশন লিমিট T1 থেকে T2। তাহলে অতএব টোটাল এনট্রপির পরিবর্তন ডেলএস, MS গেল বাইরে, আর DT/T কে করলে ln T, তাহলে ln T2/T1। সূত্রটা সুন্দর করে মাথায় রাখবা। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হলে এনট্রপির পরিবর্তনের হিসাব, ঠিক আছে? তাপমাত্রার পরিবর্তন হলে এনট্রপির পরিবর্তনের হিসাব। এবার আসো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কিন্তু কার্নোর ইঞ্জিন না। রেফ্রিজারেটর হচ্ছে কার্নোর ইঞ্জিনের ঠিক উল্টা তাপগতীয় প্রক্রিয়া। কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়েছিল? উৎস থেকে তাপ গ্রহণ করে, গ্রাহকে তাপ বর্জন করে। রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেটা মাথায় রাখবা, রেফ্রিজারেটরের একেবারে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারের মধ্যে যাওয়ার দরকার নেই। রেফ্রিজারেটর কেমনে কাজ করে, কিভাবে কাজ করে, সূত্রগুলো কেমনে আসে, কিভাবে আসে, এগুলো কিছু জানতে হবে না। তুমি শুধু মাথায় রাখবা রেফ্রিজারেটর হচ্ছে কার্নোর ইঞ্জিনের উল্টা তাপগতীয় প্রক্রিয়া। রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইফিসিয়েন্সি আমরা হিসাব করি না, রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা হিসাব করি সিওপি। হোয়াট ইজ সিওপি? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সিওপি।
কার্নোর ইঞ্জিন কি করছিল, উৎস থেকে তাপ গ্রহণ করে আর গ্রাহকে তাপ বর্জন করে, এই উল্টাটা। এই নিম্ন তাপমাত্রা থেকে, এর ক্ষেত্রে নিম্ন তাপমাত্রাটাই হচ্ছে তাপ উৎস আর কি। এই যে এখান থেকে তাপটা গ্রহণ করবে, নিম্ন তাপমাত্রা থেকে তাপটা গ্রহণ করবে Q2। তারপরে ফ্রিজের মধ্যে তুমি ওই যে পানি টানি রাখো না, ফ্রিজের মধ্যে ধরো পানি টানি রাখছো, এই যে ফ্রিজের মধ্যে পানি রাখছো, তো পানি বরফে পরিণত হবে, তাহলে সে কি করবে, তাপ ছাড়বে, তাহলে তার তাপ ছাড়াটা হচ্ছে W। ঠিক আছে, আসলে পানির তাপ ছাড়া না, এটা আসলে ইলেকট্রিক্যাল এনার্জি, এটা আসলে ইলেকট্রিক্যাল এনার্জি। দেখো ফ্রিজ চালাতে গেলে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি লাগে, ফ্রিজ কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, চালাতে গেলে কি লাগে, ইলেকট্রিক্যাল এনার্জি লাগে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করা হয়। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা খরচ করা হয়, তাহলে সেই ইলেকট্রিক্যাল এনার্জি W ইকুয়াল আসলে Q1 - Q2। সব কিছু একই, শুধু তীর চিহ্নগুলো আলাদা। দিয়ে ফ্রিজের বাইরে, ফ্রিজের পিছনে হাত দিয়ে দেখবা গরম, সেখানে গিয়ে তাপটা ছাড়ে, সেইটা হচ্ছে Q1, সেটা হচ্ছে Q1। তাহলে ফ্রিজের বাইরে এটা হচ্ছে তাপগ্রাহক এবার, আর ফ্রিজের ভেতরে এটা হচ্ছে তাপ উৎস। ঠিক আছে, উল্টাটা, এটা ফ্রিজের, এটা লিখে দিই, ফ্রিজের ভেতরে, এটা ফ্রিজের ভেতরে নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, আর এটা ফ্রিজের বাইরে, ফ্রিজের বাইরে উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা। তাহলে এই যে Q1 কি হলো, Q1 হলো W এবং Q2 এর যোগফল, Q2 এবং W এর যোগফল। তো ফ্রিজের ক্ষেত্রে সূত্র COP, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হচ্ছে Q2/W। বোঝা গেছে সূত্রটা? ভাই কিভাবে আসলো, না কিভাবে আসলো এটা জিজ্ঞেস করা যাবে না এখন। COP হচ্ছে Q2/W, সূত্র মুখস্থ রাখবা। আর W কি, W এই যে লিখে দিলাম তো, W ইকুয়াল টু Q1 - Q2, Q2 ডিভাইডেড বাই Q1 - Q2, দ্যাট ইজ COP। ফ্রিজের ক্ষেত্রে সূত্র এটা। আর যেহেতু COP, দেখো এটাও লেখা যায়, COP কে K দিয়ে প্রকাশ করা হয়, K দিয়ে, হ্যাঁ, COP কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটাকে K দিয়ে প্রকাশ করা হয়। তো COP K এটা ইকুয়াল টু Q2 এর জায়গায় T2, Q1 এর জায়গায় T1, T2। এই যে এটাও কিন্তু লেখা যাবে, এটাও লেখা যাবে। ওকে, ডান। তাহলে ফ্রিজের ক্ষেত্রে জাস্ট এই তিনটা সূত্র। আর একটা জিনিস মাথায় রাখবা, এটা একটা ইনফরমেশন কিন্তু অনেক সময় আসে, কে এর মান হতে পারে, কে এর মান 2 থেকে 6 এর মধ্যে হয়, কে এর মান 2 থেকে 6 এর মধ্যে হয়, 6 এর বেশি হয় না, 2 এর কম হয় না। ঠিক আছে, কে এর মান 2 থেকে 6 এর মধ্যে হয়, 6 এর বেশি হয় না এবং 2 এর কম হয় না। তাহলে মোটামুটি সূত্রগুলো আলোচনা করা হয়ে গেছে, দেখি আমি কোন সূত্রের টপিক কি বাদ দিলাম, একটু দেখি। তাহলে দেখো সূত্র কিন্তু বেশি না, হ্যাঁ মোটামুটি সবই লিখে দিছি। আর একটা জিনিস একটু লিখে দিতে হবে, সেটা হচ্ছে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা আসলে আগেই লেখা উচিত ছিল, এই যে ডিকিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। কখন কোনটা পজিটিভ হবে, কখন কোনটা নেগেটিভ হবে, শোনো। এই যে এটা পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে। ডিকিউ হচ্ছে সরবরাহকৃত তাপশক্তি, সরবরাহকৃত শোষিত বা বর্জিত তাপশক্তি। যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, সিস্টেমে তাপ দিলে অথবা তাপ শোষণ করলে, তাপ শোষণ করে নিলে, সিস্টেম যদি তাপ শোষণ করে। নেগেটিভ কখন হবে, তাপ বর্জন করলে,
অথবা তাপ ছাড়লে, ঠিক আছে, তখন ডিকিউটা হবে নেগেটিভ। এবার আসো এই যে ডিইউ, ডিইউ এটা পজিটিভ কখন হবে, এটা নেগেটিভ কখন হবে, পজিটিভ নেগেটিভ। দেখো ডিইউ মানে অন্তস্থ শক্তি। ডিইউ এর সূত্রটা কি? ডিইউ এর সূত্রটা হচ্ছে F/2 বা এনসিভি ডিটি, এনসিভি ডিটি। ওকে, এই ডিটি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার পরিবর্তন। অন্তস্থ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ডিটি যদি পজিটিভ হয়, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়লে ডিটি পজিটিভ, ডিইউ পজিটিভ, অর্থাৎ অন্তস্থ শক্তি বাড়বে, অন্তস্থ শক্তি বাড়ে। ডিটি যদি নেগেটিভ হয় তাহলে তাপমাত্রা কমে, আর তাপমাত্রা যদি কমে তাহলে অন্তস্থ শক্তি হ্রাস পাবে, অন্তস্থ শক্তি হ্রাস পাবে। বুঝা গেছে? আর এইটা হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউ কখন পজিটিভ আর কখন নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ। দেখো কৃত কাজ, কাজ যখন কাজ পজিটিভ হবে, কাজ পজিটিভ কখন হবে? আয়তন বাড়লে, আয়তন বাড়লে কাজ পজিটিভ হবে, অর্থাৎ ডিভি পজিটিভ। ডিভি পজিটিভ হলে ডিডাব্লিউ পজিটিভ হবে। কেন? কারণ ডিডাব্লিউ মানেই তো পিডিভি। তাহলে ডিভি পজিটিভ, আয়তন বাড়বে, কাজ বাড়বে। আয়তন বৃদ্ধি পাওয়া মানে গ্যাস নিজে নিজে কাজ করছে, গ্যাস দ্বারা কাজ, গ্যাস দ্বারা কৃত কাজ, সিস্টেম দ্বারা কৃত কাজ। যদি আয়তন নেগেটিভ হয় তাহলে আয়তন হ্রাস পাবে, ডিভি যদি নেগেটিভ হয় আয়তন হ্রাস পাবে। আর আয়তন যদি হ্রাস পায়, আয়তন হ্রাস পাচ্ছে, গ্যাসের সিলিন্ডারে আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন যদি হ্রাস পায় তাহলে বাইরে থেকে বহিস্থ কোনো শক্তি দ্বারা কাজ হয়েছে, অর্থাৎ গ্যাস নিজে কাজ করে না, গ্যাসের উপরে কাজ হয়েছে, গ্যাসের উপর কৃত কাজ হয়েছে, গ্যাসের উপর কার্য সম্পাদন হয়েছে, কার্য সম্পাদন হয়েছে। তাহলে কখন কোনটা পজিটিভ হবে এবং কখন কোনটা নেগেটিভ হবে এই জিনিসটা একটু সুন্দর করে মাথায় রাখবা। ঠিক আছে? ক্লিয়ার? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসলে এনট্রপি। ঠিক আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটার কোনো ম্যাথমেটিক্যাল রূপ আছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাই হচ্ছে এনট্রপি। এই যে এনট্রপির হিসাবটাই আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখবা বাংলা কথা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ঠিক আছে? তার ম্যাথমেটিক্যাল রূপ বলতে গেলে এনট্রপির হিসাবটা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি বলে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে তাপ কখনো আপনা আপনি মানে স্বতঃস্ফূর্তভাবে শীতল থেকে উষ্ণের দিকে যায় না, সবসময় উষ্ণ থেকে শীতলের দিকে যায়। একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু পাশাপাশি রেখে দাও, তাপ আপনা আপনি উষ্ণ থেকে শীতলে যাবে, শীতল থেকে উষ্ণের দিকে যাবে না। ফ্রিজ কিন্তু স্বতঃস্ফূর্ত ঘটনার উল্টা কাজটা করে। ফ্রিজের ভেতরে ঠান্ডা, অথবা রুমে এসি চালাইছো, রুমের ভিতরে ঠান্ডা, বাইরে কি গরম, তাহলে রুমের ভিতরে ঠান্ডা জায়গার থেকে তাপ টেনে বাইরে পাঠানো হচ্ছে, শীতল অংশ থেকে তাপকে টেনে নিয়ে বাইরে পাঠানো হচ্ছে। তো শীতল অংশ থেকে তাপকে টেনে নিয়ে বাইরে পাঠানো এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এমনি এমনি হয় না। তার জন্য এসি লাগবে, তার জন্য ফ্রিজ লাগবে, এবং এসি ফ্রিজ চালাইতে গেলে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করতে হবে, জোর করে কাজটা করতে হবে। বুঝতে পারছো? ধরো তোমার রুমে এসি চলতেছে, তুমি রুমের জানলা দরজা খুলে দাও, তাহলে রুমের ভিতরে দেখবা গরম হয়ে যাবে। কেন গরম হলো? বাইরে গরম, ভিতরে ঠান্ডা ছিল, জানলা দরজা খুলে দিলে বাইরে থেকে গরম, ভিতরে ঠান্ডা, তাহলে বাইরে থেকে তাপ ভিতরে চলে আসছে। এটা কি এমনি এমনি আনা লাগছে, মানে জোর করে আনা লাগছে, নাকি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়েছে। কিন্তু তুমি এবার রুমের জানলা দরজা আটকে দাও, এবার রুমের ভিতর ঠান্ডা, এই ঠান্ডা অংশ থেকে তাপকে টেনে বাইরে গরম অংশে পাঠাও তো, এমনি এমনি হবে? এমনি এমনি হবে? এটার জন্য এসি চালাইতে হবে, ইলেকট্রিক্যাল এনার্জি খরচ করতে হবে। ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া এসি চলবে? ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়া ফ্রিজ চলবে? বলো। ওকে, তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যে তাপ আপনা আপনি বা স্বতঃস্ফূর্তভাবে শীতল থেকে উষ্ণের দিকে প্রবাহিত হয় না, এর জন্য বহিস্থ শক্তির সহায়তা লাগে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা এর আরেকটা ক্লাস করব, তো সেই ক্লাসটাতে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। আজকে কিন্তু আমরা প্রবলেম সলভ করি নাই, আজকে একেবারে যাবতীয় যত সূত্রগুলো সবগুলোর আলোচনা করছি।
মোটামুটি আমাদের হাতে এখন সূত্র আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড আলোচনাটা হয়ে গেছে, ওখানে প্রথম সূত্র রিলেটেড যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেলছি। তো নেক্সট দিন আমি স্লাইডে অনেক প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো তুমি আমি মিলে সলভ করবো। তুমি কি করবে, একটা খাতা নিয়ে বসবা, সেই খাতার 1 পৃষ্ঠার মধ্যে চেষ্টা করবে সবগুলো প্রবলেম সলভ করার, বুঝতে পারছো? আর তোমার কাজ হবে তুমি এখন বাসায় নিজে কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করে রাখো, বুঝতে পারছো? কোশ্চেন ব্যাংকটা নিজে সলভ করো, ইফেক্টিভ হবে। তারপরে যেগুলো পারবা না সেগুলো আমার সাথে সাথে সলভ করে ফেলবা, ঠিক আছে? আমি মোটামুটি এখানে যে প্রবলেমগুলো নিয়ে আসবো, যেগুলো আমি মনে করবো যে তুমি বেঁধে যাইতে পারো বা তোমার সমস্যা হইতে পারে, সেই প্রবলেমগুলো বাছাই করে আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে তুমি নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত, আর নেক্সট ক্লাসটা কবে হবে আমি জানাই দিচ্ছি, নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো, ঠিক আছে? টাটা। ভাই এই চ্যাপ্টারটা আগে করিনি, আমার কি প্রবলেম হবে? তুমি আজকে মিশকাত, তুমি আজকে আমি যে কনসেপ্টটুকু পড়াইছি এইটুকু ভাইয়া পড়ে মুখস্থ করে ফেলো, এইটুকু পড়ে মুখস্থ করে ফেলো। এই যে যা সূত্রগুলো লিখছি, এই যে 20টা স্লাইডের মধ্যে যা আছে এইটুকু মুখস্থ করে ফেলো। আমি তোমার গ্যারান্টি দিচ্ছি তোমার কোনো প্রবলেমে আটকাবে না। আমি তোমার কোশ্চেন ব্যাংকের A to Z সবগুলো সলভ করে দিব, গ্যারান্টি দিচ্ছি। তাহলে মাত্র 20টা স্লাইড পড়া যাবে না? মাত্র 20টা স্লাইড, তাও বুঝাই দিছি ভাই। কোশ্চেন ব্যাংকে সবগুলো করা যাবে, কোশ্চেন ব্যাংকে তো একই টাইপের প্রবলেম হাজার হাজার থাকে। ওকে, টাটা।